আর কখন যে স্কুলে পড়াশোনার ব্যাঘাত ঘটে সে নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অনেক আমাদের বন্ধুবর, অনেক স্টুডেন্ট ছাত্ররা আজকে ওই সময়ের যে দুর্বিষহ যে অবস্থা ছিল তারা কিন্তু গত হয়েছে। আমাদের মনে আছে ওয়ালে লেখা থাকতো, স্কুলে যখন আসতাম কি লেখা থাকতো, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজ অ্যান্ড ডু রেভলিউশন। অদ্ভুত যেসব নেতাদের কথাই লেখা হতো এবং তাদের প্ররোচনায় কত লোকের জীবন নষ্ট হলো, তাদের ছেলে মেয়েদের বিলাতে পড়া আমরা সবাই জানি। এখন কিন্তু সেই পরিবেশ নেই। অদ্ভুত এক অরাজকতা অবস্থা তখন ছিল, সেগুলো ভুলে গেলে চলে না। এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে আমাদের। এখনো চেষ্টা চলছে এই রাজ্য বা এই দেশ, যেটা একটু আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা তথ্যচিত্রের মাধ্যমে উনি বলেছেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভারতবর্ষের তথা রাজ্যের, সেটা নির্ভর করছে আগামী দিনের আমাদের যারা যুবক এবং ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে যদি শিক্ষিত করে না তোলা যায়, উন্নত শিক্ষার মান তাদেরকে যদি না দেওয়া যায়, তাহলে হিউম্যান রিসোর্স, কোয়ালিটি হিউম্যান রিসোর্স, এটা কোনোদিন ডেভেলপ হবে না। আগে আমাদের ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা ছিল আর এখন যে মডার্ন শিক্ষা ব্যবস্থা, আকাশ একটা বিরাট একটা ডিফারেন্স এখন চলে এসেছে রয়েছে। যে লক্ষ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তথা শিক্ষামন্ত্রী ওনার নেতৃত্বে আমরা কাজ করছি, আমাদের আজকে বিচার করতে হবে যে আমরা কোন জায়গায় ছিলাম শিক্ষাক্ষেত্রে আর বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। একটা সময় ছিল যখন বিদ্যালয়গুলোর ভগ্ন দশা, পরিকাঠামোর অভাব, বিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন যেটা প্রদান করা হতো না, শুধু দলবাজি, ক্যাডাবাজি, এভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির দিক নিদর্শনে এবং আমাদের যোগ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমানে শিক্ষা দপ্তর যে লক্ষ্যে আমরা করে চলেছি তার প্রতিফলনও আমরা তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে আমরা লক্ষ্য করতে পেরেছি। এতে করে আমরা দেখলাম 88% বেশি হায়ার সেকেন্ডারিতে পাস, 86% বেশি আমাদের মাধ্যমিকে সেখানে পাশের হার। এবং এটা প্রমাণ করে যে বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্য ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমাদের এবারকার বাজেটেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, অর্থমন্ত্রী ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পাল্লা দিতে হবে। একটা সময় ছিল যখন অল ইন্ডিয়া লেভেলের সার্ভিসের পরীক্ষা তুলতে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বসে সেখানে ভয় পেত, কারণ ভার্নাকুলার মিডিয়াম থেকে, সাধারণ বিদ্যালয়গুলো থেকে এই ছাত্রছাত্রী তাদের যে লেভেল অফ কনফিডেন্স সেটা তাদের ছিল না। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, সর্বভারতীয় পরীক্ষায় বসে তাদের সফলতা সেখানে বেশি একটা আসতো। কিন্তু আজকে আমাদের যে বাজেট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পেশ করা হয়েছে তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং আমাদের সদর মহকুমাতে যেহেতু বড় মহকুমা, তাই 2টি কোচিং সেন্টার সেখানে রাখা হবে, যাতে করে নিট যারা মেডিকেলে এন্ট্রান্স দিতে চাইছে, যারা ইঞ্জিনিয়ারিং এ এন্ট্রান্স দিতে চাইছে, যেই মেন্স বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরে, তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণ সেটা উল্লেখ করেছেন। বন্ধুরা, উদ্দেশ্য কি? যে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যারা তিমিরে ছিল বিগত দিনে, তাদেরকে সেই অন্ধকারের কানালি থেকে বের করে এনে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা মানুষকে সম্পূর্ণতা এনে দেয়। শিক্ষা ছাড়া কোনো অবস্থায় একটা জাতি এগিয়ে যেতে পারে না।
একটা রাজ্য এগিয়ে যেতে পারে না, একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই আজকাল সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখবেন যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদকে উন্নত করার সমস্ত পরিকল্পনা সেই দেশগুলো, উন্নত দেশগুলো গ্রহণ করছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ গ্রহণ করেছে এবং তার প্রতিফলন আমাদের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে দিক নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব থেকে বড় দপ্তর, তার হিউম্যান রিসোর্স ম্যান পাওয়ার সব থেকে বেশি, বিগেস্ট ওয়ান। এলিমেন্টারি এডুকেশন বলুন, সেকেন্ডারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, সবগুলো যদি আমরা যোগফল করি তবে কর্মচারীর সংখ্যা 30,000-এর উপর ছাপিয়ে যাবে। এই যে সংখ্যাটা আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আগামী দিনে আমাদের সরকার, আমরা সেই দিশায় কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমি যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে এই বিদ্যালয় স্থাপন হয়েছে, আমরা দেখেছিলাম বিগত সরকারের আমলেও যে বিল্ডিং উঠেছে কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে। আমরা কি দেখেছিলাম 10,323 কেন্দ্র সরকারের গাইডলাইন তোয়াক্কা করা হয়নি, টেট বাধ্যতামূলক ছিল। সেই টেট বাধ্যতামূলক রক্তচক্ষু দেখিয়ে সেখানে কেন্দ্র সরকারের যে গাইডলাইন সেখানে মান্যতা না দিয়ে নিজেদের মতো দলবাজির উদ্দেশ্যে সেখানে ক্যাডারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলোর মধ্যে একটা অধিকাংশ ক্ষেত্রে। আবার এমন অনেক ছাত্রের শিক্ষকরা রয়েছে যাদের যোগ্যতা রয়েছিল, কিন্তু আজকে কি হলো, যারা যোগ্যতা রয়েছে তারাও বঞ্চিত হলেন, আর যারা যোগ্যতা সেদিন দলবাজি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাও বঞ্চিত হলেন। যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 26,000 টিচারকে সুপ্রিম কোর্ট সেখানে টার্মিনেট করার নির্দেশ দিয়েছে। আমাদের রাজ্যে 10,323 একটা বহু চর্চিত বিষয় ছিল। আমাদের সরকার, আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। কারণ শিক্ষা মেরুদণ্ড, জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি, শক্তিশালী রাখতে না পারি, সাবলীল রাখতে না পারি, তবে জাতি এগিয়ে যেতে পারে না, দেশ এগিয়ে যেতে পারে না, রাজ্য এগিয়ে পারে না। আর তাই টেটের মাধ্যমে পরশুদিনও মাননীয় মুখ্যমন্ত্রী 228টা অফার বিলি করেছে। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে। অফার বিলি করছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের। আর সেটা নিয়েও অনেকে কটাক্ষ করে বলেছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা কিভাবে অফার বিলি করতে পারে। আর যোগ্যতা নিরিখে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা অফার বিলি করছি। আমরা দলবাজি করে অফার বিলি করি না, বা আমাদের এই সরকার, আমাদের মোদীজি সরকার বা মাননীয় মানিক শাহ সরকার দলবাজি করে কখনো অফার বিলি করে না। তাই প্রতিটি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রয়েছে বই কোনো কোর্ট কেস হচ্ছে না, সুপ্রিম কোর্ট যাচ্ছে না, অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না। এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে আমাদের স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরার যে যোগ্যদের জন্য আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব প্রতিটি দপ্তরের মাধ্যমে। আজকে জাতীয় ভাষায় এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সেটা জানতে চাচ্ছি। প্রেস কনফারেন্সে সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া যিনি ইনচার্জ সরকার মহোদয়। আপনারা জানেন যে গত 30 এপ্রিল 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা কমিটির পক্ষ থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। 2021 সালে সেই সেন্সাস যে ডিউ যেটা কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই 21 সাল পর্যন্ত যে আমাদের সেই কাজকে ব্যাহত হয় মহামারীর কারণে। কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আপনারা দেখেছেন যে 22 এপ্রিল যে অতর্কিত যে উগ্রকারা পেহেলগাঁওয়ে ভারতীয় যারা আমাদের ট্যুরিস্টরা রয়েছে, পর্যটকরা রয়েছেন, তাদের নিহত করা হয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যশস্বী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা মন্ত্রিসভার সদস্য রয়েছেন যে এই বিষয়টাকে কোনো রকম দুর্বল চিত্তে দেখা হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ
যেই পদগুলি নেওয়া হয়েছে, যে পাকিস্তানের সঙ্গে যা যা করণীয় সেই কাজগুলি ওনারা করছে। এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে এই যারা উগ্রপন্থার সঙ্গে জড়িত, ভারত কোনো সময় মোদিজির নেতৃত্বে বিগত দেখেছি তার প্রতিশোধ নেওয়া হয়েছে। দৃঢ় বিশ্বাস এরও প্রতিশোধ নেওয়া হবে। তার জন্য বিরাট পদক্ষেপ নেওয়ার সেটা করছেন। সর্বদলীয় বৈঠকও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন। আমাদের অমিত শাহজি, রাজনাথ সিংজি ওনারা সর্বদলীয় বৈঠক করেছেন এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছুর উঠে এই উগ্রপন্থীদের তীব্র ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে। এবং আগামী দিন যে আমাদের যে পদক্ষেপ আমাদের যে প্রধানমন্ত্রী তার প্রতিশোধ নেবেন পরিষ্কার হয়ে। যেটা আপনি বলছেন যে এই কাস্টিজম সেন্সাসের বিরোধিতা করেছে বিহারে, আমি যদি দেখি বিহারে একটা সময়ে এই কাস্ট সেন্সাসের উপর সেই সময় তারা সার্ভে করেছিল এবং সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিভিন্ন উপকে পরিষ্কার এই বিজেপি এই যে কাস্ট সেন্সাস পক্ষে কথা বলেছিল। এবং সব সময় এই যে আমি তো মূল লক্ষ্য আমি বললাম আপনাদের যে কাস্ট সেন্সাস কেন দরকার। কাস্ট সেন্সাস এই কারণে দরকার যে আমাদের মূল যে আমরা সবার সাথ সবকা বিকাশের আমরা দেখি এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়া। এই যে কাস্ট সেন্সাসের মাধ্যমে সরকারের যে তথ্য যে প্রকৃত কারা অর্থনৈতিকভাবে ইতিমধ্যে জানেন যে যেটা আমি প্রারম্ভে বলেছি যে % রিজার্ভেশন ইকোনমিক্যালি তারা বেকার, তাদেরকে সংগ্রহের মাধ্যমে সমস্ত সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। এখন আরো নতুন করে পালক জুটে যে কোন জাতি গোষ্ঠী কতটা দুর্বলতা রয়েছে তাদেরকে প্রকৃতকারী সহযোগিতার মাধ্যমে তাদেরকে সমাজের মূলতে ফিরিয়ে আনা, তাদেরকে আর্থিকভাবে এবং সরকারি সহযোগিতার কাছে পৌঁছে যায় তার প্রয়াস, এটা একটা বিশাল পদক্ষেপ আমি বিশ্বাস করি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 18 সেপ্টেম্বর 2024 এই প্রসঙ্গে এই বিষয়ে এই যে সেন্সাস করানো হবে তার ঘোষণা করেছিলেন এবং গত 30 এপ্রিল যে মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয়। আমরা জানি 1951 থেকে 2011 পর্যন্ত প্রতিবার যতবার সেন্সাস হয়েছে তপশিলি জাতি এবং উপজাতি তথ্য হয়েছে, কিন্তু ওবিসি সেসব ওবিসি জাতিকে বাদ দেওয়া হয়েছিল। তো এটা নতুন করে ওবিসি সম্প্রদায়কেও যে জনগণের যে তথ্য সেই তথ্যের সংগ্রহ তাদেরকে সংযোগ করা হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে এই ঐচ্ছিক সিদ্ধান্তের জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাই। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 30 এপ্রিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে আমার যে ডেভেলপমেন্ট, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন আরো একটা পালক সংযুক্ত হয়েছে। সেটা হলো হাই স্পিড করিডোর, যেটা মেঘালয় থেকে আসাম পর্যন্ত প্রায় 166.80 কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর H6। তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এই প্রকল্পে আমি প্রথমেই বলেছি 166.80 কিলোমিটার রাস্তা সেখানে করা হবে, যেটা মেঘালয়ে 144.80 কিলোমিটার এবং প্রায় কিলোমিটার সেখানে রাস্তা করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় হবে 22,864 কোটি টাকা এই রাস্তা নির্মাণ করা হবে। এবং এই রাস্তা নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলাচলকারী যানবাহন যেটা সার্ভিস আরো উন্নত করা হবে। তার ফলে রাস্তার ফলে এই করিডোরে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও আসাম বরাক উপত্যকার অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে এবং লজিস্টিক দেশের যে লজিস্টিক দক্ষতা তাতে সহায়তা হবে। এবং এই যে রাস্তা নির্মাণ তার ফলে যে ট্যুরিজম, এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম, এই ট্যুরিজম এর ক্ষেত্রেও একটা লাভদায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এই যে এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, এত প্রকল্প, এত বড় রাস্তা, হাই স্পিড করিডোর, যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে উপহার স্বরূপ দিয়ে, তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আছি। প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, তো পরবর্তী সময়ে যে 2011 সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তির বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে, সার্ভে করা হবে, সেই প্রতিশ্রুতি সেই সময় দিয়েছিল 2011 সালে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভে কাজ করা হয়েছিল
ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে কাস্ট এটা করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, কারণ ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছিল। আমরা বিশেষ করে এই কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের পরে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়ে সেখানে দেখা যায় যে ওদিন যারা আমার এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ আছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষে এসটি এসসি এর সংরক্ষণ যেরকম চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মোদীজির নেতৃত্বে সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন, সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন। এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ, যেটা ইকোনমি অর্থনীতি দ্বারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে করেছে। আমরা এটা পরিষ্কার, কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্ডি জোটের সহযোগী কাস্ট সেন্সাসের সবসময় তার রাজনৈতিক হাতিয়ার ব্যবহার সেটা একটা সবসময় করছে। কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে আমাদের এই যে কাস্ট জনগণনা, এই যে কাস্ট সেন্সাস ঘোষণা করছেন, মধ্যে যারা অনুন্নত, আমাদের সরকারের যে মূল লক্ষ্য দেশের অন্তিম ব্যক্তিগত সমস্ত সুযোগ পৌঁছে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই গণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ভারতবর্ষে পরিষ্কার এই এবং যারা দুর্বল তাদের চিহ্নিত করা, তার আমার এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণের মাধ্যমে সেটা অবধি করা হবে। এবং প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত এবং 2047-তে বৈবাহিক ভারত ভাবনা করছে, তার একটা উদাহরণ এখানে সমাজের সবটা সাথ সবটা বিকাশ, অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশ মানুষকে যাদের সহযোগিতা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সেই কাজ জনগণনা তা বিশাল বড় ইভেন্ট বলে হবে এবং ফলপ্রসূ হবে আমি বিশ্বাস করি। কংগ্রেস দল দীর্ঘদিন ধরে জাতিগত জনগণনা এবং সংবিধানে যে 50% যে আমাদের এটা উপরে সংরক্ষণ করা যাবে না, এই ডিমান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। এবং আমরা কংগ্রেসের সংগঠন হিসেবে আমরা এই দাবি নিয়ে রাজ্যে আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এআইসি আহমেদাবাদ সম্মেলনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে, এই প্রস্তাবের মধ্যে অন্য দুটো প্রস্তাব হচ্ছে যে জাত ভিত্তিক জনগণনা এবং সংবিধানের যে শ্রেণী পদ্ধতি সেটা সরিয়ে সংরক্ষণের পদ্ধতিটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ সেই পদ্ধতিটা সরিয়ে দেওয়া। এই দুটো প্রস্তাব আমাদের আহমেদাবাদ 9 এপ্রিল যে আমাদের কংগ্রেসের এআইসিসি সম্মেলন ছিল সেখানে গৃহীত হয়েছে। এর আগে থেকে আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় রাহুলজি দীর্ঘদিন ধরে সেই ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো যাত্রা, এই দুটো যাত্রার মাধ্যমে ভারতবর্ষের মানুষের কাছে এই যে দাবিগুলো, অর্থাৎ এই যে জাতিভিত্তিক জনগণনা, এই দাবি এবং সংরক্ষণ পদ্ধতি দিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, গুজরাট থেকে অন্যান্য সমস্ত ভারতবর্ষের কাছে উনি ঘুরিয়েছেন এবং ভারতবর্ষের মানুষকে সচেতন করেছেন। এতে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দাবি ভারতবর্ষের মধ্যে একটা গণ আন্দোলনের সূচনা হচ্ছে। আমরা দেখি এই আন্দোলনকে সামনে রেখে 2024 যে লোকসভা নির্বাচন, সেখানেও আপনারা দেখেছেন আমাদের দল এবং ইন্ডোর এই পক্ষ থেকে এই দুটো দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার অভিযান করেছিল। আপনারা দেখেছেন, হয়তো আমরা কথায় আসতে পারিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি এককভাবে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে। তারা যে বলেছিল 400 আর হবে, সেটা ভারতবর্ষের আমাদেরকে সেই আয় তাদেরকে দেয়নি। তাই আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের নেতা রাহুলজি ভারতবর্ষের পার্লামেন্টে বার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যাচ্ছে তা করতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা। এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের সংবিধানের 50 শ্রেণী পদ্ধতি, এই দুটো দাবি আমরা সরানোর জন্য যতটুকু আমাদের যেতে হয় কংগ্রেস এবং ইন্ডিয়া আমরা ঠিক ততটুকুই
যে গত অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম, আমাদের ওবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা আনুমানিক তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক জনগণনা এটা ঘোষণা দিয়ে একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবরী কংগ্রেসের যে অফিস সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেরিতে হলো যেই দল মনু সংস্কৃতি বিশ্বাসকে, যেই দল মনু সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে, সেই দলের মধ্যে দেরিতে হলো বোধ হয়েছে, সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে যুব বুদ্ধি হয়েছে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি যেই পরিশ্রম করেছেন, কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই পরিশ্রম করেছেন, সারা ভারতবর্ষে লড়েছেন এই রাজনীতিক জনগণনা এবং এই আমাদের শেষ পদ্ধতি তুলে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আগামীও করবেন, করে যাচ্ছেন। এর জন্য আমরা ওনাকে সশস্ত্র প্রণাম নমস্কার আমাদের চন্দ্রের রক্তস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি রাহুলজিকে। জনগণনা হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে ঘোষণা করে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণাটা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট সেন্সাস যেটা এটা আমরা করব, তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সে করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি। এবং আমরা সেনদৃষ্টি রাখছি কোনো অবস্থানে যাতে এই সরকারে মানুষকে লাঞ্ছিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে লাঞ্ছিত করতে না পারে, এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমিক মানুষ, এই মানুষগুলো আমরা যারা এসটি, এসসি, ওবিসি তাদের যাতে সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদাই একটা নজর আছে এবং তার জন্য লড়াই করেছে। এই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য। গত 10 বছর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি লড়াই সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনার দাবি তো আপনারা শাসক গোষ্ঠী অবিলম্বে কাস্ট সেন্সাস করেন এবং মানুষ সামনে প্রত্যেকটা জাতের তহসিল জাতি, তহসিল উপজাতি, মাইনরিটি মানুষের যে অধিকার তার জনসংখ্যা অনুযায়ী তার সংরক্ষণ করতে হবে। এই দাঁড়িয়ে উনি লাগাতার অবিরাম গত 10 বছর পার্লামেন্টের ভেতরে উনি লড়াই সংগ্রাম করেছেন এবং বাইরে করে আসছেন। সেই রাজনীতির অনুপ্রেরণায় আমরাও ত্রিপুরা রাজ্যের আছে আমরা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি প্রত্যেকটা বিভাগ মিলে কংগ্রেসের প্রত্যেকটি সংগঠন আমরা এই দাবিকে সামনে রেখে লড়াই সংগ্রাম আমরা চালিয়ে বিষয়। যখন পার্লামেন্টে ওনারা রাহুল গান্ধীকে নানানভাবে ক্রিটিসাইজ করেন, পার্লামেন্টে ওনারা ঠাট্টাহাসিতে পরিণত করেন, তখন বড় আমাদের দুঃখ হয়। সেই দিন পার্লামেন্টের ভেতর রাহুল গান্ধী বলছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যতই আমাকে ঠাট্টা করুন, করুন, আমি কথা দিচ্ছি এই পার্লামেন্টের ভেতরেই কংগ্রেস জাতি জনগণনা বিল পাস করবে, জাতি জনগণনা পাস করবে। কিন্তু যা হোক, জাতি জনগণনার অর্ডার গত পরশুদিন প্রধানমন্ত্রী, কিন্তু হঠাৎ করে উনি 1951 সালে প্রথম কারেন্সাস হয়, এটা নিয়মই হচ্ছে গত 10 বছর পর সেটাকে কাজ করতে হয়। কিন্তু 2021 সালে উনি করোনার বাহানা করে উনি কাস্ট সেন্সাস করেননি, যার ফলে বারবার পার্লামেন্টের ভিতরে বাইরে রাহুল গান্ধী এবং কংগ্রেস দল, বিরোধী দল এটা নিয়ে তুলপাড় আন্দোলন চালিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে কাস্ট সেন্সাস করে উনি হেডলাইন দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি তো হেডলাইন দিয়েছেন গত পরশুদিন কাস্ট সেন্সাস হবে, কিন্তু ডেডলাইন তো আপনি দেন নাই। কবে হবে? আমার পূর্ববর্তী ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রঞ্জন বাবু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনি ডেডলাইন আগে দিন, কবে আপনি এইগুলি করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি পয়েন্ট আপনি এখানে নিয়ে আসবেন। আপনি মহিলা বিলের সঙ্গে এগুলি কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কোনো তো রিজার্ভেশনের কোনো ফর্মুলা এখনো বাই করেননি। আপনি কাস্ট সেন্সাসের সময় বলেছিলেন 8,250 কোটি টাকা লাগবে 2021 কাজে করা যাবে না, কিন্তু আজকে দেখা গেছে আপনি
সেন্সাস অফিসে মাত্র প্রায় 400 কোটি টাকার মতো দিয়ে তো কার সেন্সাস ভালোভাবে হবে না। আপনাকে বাজে বরাদ্দ যে করেছেন এই টাকায় হবে না। আপনাকে বিস্তারিতভাবে প্রতিটা পয়েন্টে প্রতি অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা লোক লাগিয়ে সব হলে কমসে কম 1000 কোটি টাকার প্রয়োজন। তো আপনি এইগুলি বরাদ্দ করুন এবং ডেডলাইন দিন কবে করবেন আপনি, এবং সবগুলি পয়েন্ট আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে এসসি এসটি মাইনরিটি যে দাবি আছে সেই দাবিগুলো আপনাকে পূরণ করতে হবে। এই পয়েন্টগুলি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা ফরম্যাট আপনি ভারতবর্ষের মধ্যে জনগণের সামনে তুলে ধরুন। না হলে এইভাবে আপনার এই জুমলাবাজি দিনের পর দিন আপনি জুমলাবাজি করে আসছেন। আপনার প্রত্যেকটা ঘটনা ভারতবর্ষের যে নিত্য নৈমিত্তিক ঘটনাগুলি যেগুলি মানুষের আপামর জনসাধারণের সেই ডাইভার্ট করার জন্য আপনি একটা না একটা ফোন দিয়ে আসবেন। আগামী দিন আপনার এই ফোন দিয়ে থাকবে না। আমরা কংগ্রেসীরা রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং সেই দাবিগুলি আমাদের আরো যতগুলো দাবি আছে সেই আমরা ভারতবর্ষের মানুষের জন্য প্রতিষ্ঠা করব। এবং বলেছে রামনগর এইচএস স্কুলের প্রধান শিক্ষক শ্রী আমরা পরম্পরাগত রিসা এবং পুষ্প শুভেচ্ছার মধ্য দিয়ে অতিথিদেরকে বরণ করে নিলাম। আমরা আমাদের বর্ম মহোদয়কে আমরা পরম্পরাগত রিসা এবং পুষ্প শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল উদ্বোধন হয়ে গেল, ওখানেও দর্শকরা রয়েছে, সরাসরি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছে। শ্রীকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, দারুগামুড়া হাই স্কুল, বরকাঠালী এইচএস স্কুল। আবারও অতিথিদের ডক্টর মানিক শাহ মহোদয়কে করতালির মাধ্যমে এই সুন্দর মুহূর্তকে মনের মণিকোঠায় আমরা ধরে রাখবো। যে বর্ধমান বিধানসভা আমারই কেন্দ্রের যে রামনগর উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়ামে যে নতুন আমরা ভবন করি, এখানে আজকে ইনগরেশন করেছি। সিমনা বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী ওই এলাকার, উনিও ওনার কথা বলেছেন যে বড় কাটালিয়া এবং দারুগামুড়া হাই স্কুলের যে নবনির্মিত ভবন এবং বনমালীপুর বিধানসভার যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, মজলিশপুর বিধানসভার এলাকার সুকান্ত একাডেমি স্কুল, এখানে মোরাললেস আমাদের সব যারা মন্ত্রীরা বিধায়করা এখানে আছেন, এখানে উপস্থিত আছে। এই 5টি বিদ্যালয়ে যে আমরা এখানে আজকে ইনগরেশন করলাম তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 8,70,00,000 টাকার উপরে আমাদের খরচ হয়েছে। গত 22 এপ্রিল 2025 কিছুদিন আগে আমি আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, সেখানেও আমরা 6টা বিদ্যালয়ে, সেখানে ফিজিক্যালি একটাতে ছিলাম, বাকিটা ভার্চুয়ালি আমি ইনগরেশন করেছি। সেখানেও প্রায় 27 কোটি টাকার উপরে আমাদের যে সেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে গিয়ে সেখানে খরচ হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে মেইন যে আমাদের উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ, যে আমাদের শিক্ষা, আমাদের উন্নত শিক্ষা ওনাদের দিতে হবে। আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি সেগুলো প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয়, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে আসবে ওনারা আশা করবেন যে এই স্কুলে যখন যাব সেখানে গিয়ে আমাদের যারা টিচাররা আছেন সেখানে ভালোভাবে আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে অ্যাভেলেবল আছে। সেই রকম যদি না হয় তাহলে এই যে ড্রপ আউটের যে সংখ্যা সেটাও কিন্তু অনেক জায়গায় এটা বেড়ে গেছি, আমরা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা অনেক কমিয়ে নিয়েছি। কারণ এটা যদি মিউজিক না থাকে যে আমি স্কুলে যাব, সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো সেই বিষয়গুলো যদি না থাকে, তার জন্য আমরা আজকে যেমন 5টা স্কুলে করেছি, কিছুদিন আগেও আমরা আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনোগ্রেশন আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি।
ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব, এবং তাতে করে টিচার ভালো হবে, তো ন্যাচারালি স্টুডেন্টও ভালো হওয়াটা নিশ্চিত। আমরা মাঝে মাঝে, আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম, অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট গোস টু দ্য টিচার, আবার যদি খারাপ থাকে তাহলেও ডিসক্রেডিট গোস টু দ্য টিচার। কাজেই এখানে আজকে যে 5টা স্কুলের যারা টিচারগণ আছেন, যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা করেছি, আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করবো, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে, তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম করে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া। তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক সম্ভব করতে হবে। একটা জায়গায় বসে থাকলে চলবে না, এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমেও যে কোনো আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়। স্টুডেন্টরাও কিন্তু অনেক, আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা ভুল হয়। এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে, আবার যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয়ে যায়, অনেক কিছু জানা। তো সেইভাবে যখন আমরা শিক্ষাদান করবো, তো টিচার কিন্তু স্টুডেন্টরাও কিন্তু টিচারদের মনে রাখবে, এমন টিচার ছিল আমার বায়োলজি টিচার, আমরা অনেক টিচার মনে রাখবে। কাজে নিজেকে যারা টিচার হয়েছে, সেদিনও আমি যখন এই টেটের যারা এবার উত্তীর্ণ হয়েছেন তাদের অফার বিলি আমি বলেছি যে ভগবান আপনাদের কিন্তু সেই সুযোগ দিয়েছে, আপনারা কিন্তু আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের যে সত্যিকারের মানুষ তৈরি করা, দেশের যে নেক্সট যে জেনারেশন হিউম্যান রিসোর্স প্রকৃত অর্থে তাদের তৈরি করার আপনাদের হাতে ভগবান আপনাদের সেই সুযোগ দিয়েছে। সেই সুযোগ আপনারা কিন্তু অবশ্যই সেটার ব্যবহার করবেন। আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টে যারা এতদিন ধরে অবহেলিত ছিল, দরিদ্র যারা সংখ্যালঘু শ্রেণীর যারা মহিলা, তাদেরকে যাতে এডুকেশনের আওতায় আনা যায় সেই উদ্দেশ্যে আমাদের কাজ করে চলছে। আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের স্কলারশিপ এবং ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিকভাবে তাদের সাহায্য আমরা করছি। সবচেয়ে বড়, মাননীয় প্রধানমন্ত্রীজি 34 বছর পর অনেক কথাবার্তা হয়েছে শিক্ষানীতি নিয়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 34 বছর পর আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু উনি ঘোষণা করেছেন। আমরাও সেই জাতীয় শিক্ষানীতি ত্রিপুরাতে আমরা লাগু করেছি। আমরা সবাই জানি যে শিক্ষা আমাদের যে কোনো জাতির, আমরা এখানে মেরুদণ্ডের কথা বলা হয়েছে, অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা, প্রধান সোপান। তো আমাদের কাছে কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির কোনো স্থান নেই। আমাদের যে প্রায়োরিটি সেক্টর, আমাদের প্রথমেই আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার অন্যান্য সমস্ত দপ্তর। কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্টকে খাটো করে দেখছি না, সবকটাই কিন্তু আমরা ইম্পর্টেন্টের সাথে গুরুত্ব দিয়ে দেখছি। যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে আমরা সব দিকে কিন্তু এখন ন্যাশনাল লেভেলে আমাদের বিভিন্ন প্যারামিটার আমরা পুরস্কৃত হচ্ছি। এখানকার আছে ওয়ালে লেখা থাকতো, স্কুলে যখন আসতাম কি লেখা থাকতো, লিভ দ্য স্কুলস অ্যান্ড এডুকেশন। অদ্ভুত যেসব তাদের কথা এইসব লেখা হতো এবং তাদের প্ররোচনায় কত মেয়ের জীবন নষ্ট হলো, তাদের ছেলেদের বিলাতে পড়াতো, আমরা সবাই জানি। এখন সেই পরিবেশ নেই। অদ্ভুত এক অরাজকত অবস্থা তখন ছিল, সেগুলো ভুলে যাবে না, এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে। আমাদের এখন চেষ্টা করছে রাজ্য বা এই দেশ, যেটা একটু আগে আমরা মানে প্রধানমন্ত্রী যেখানে একটা তথ্যচিত্রের মাধ্যমে বলেছেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভারতবর্ষের তথা রাজ্যের, সেটা নির্ভর করছে আমাদের ছাত্রছাত্রী আছে, তাদেরকে যদি শিক্ষিত করে না তোলা যায় এবং গুণগত শিক্ষার মান তাদেরকে যদি না দেওয়া যায়, তাহলে হিউম্যান রিসোর্স কোয়ালিটির যে হিউম্যান রিসোর্স সেগুলি ডেভেলপ হবে। আগে আমাদের ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা ছিল, আর এখন যে মডার্ন শিক্ষা ব্যবস্থা
আকাশ একটা বিরাট একটা ডিফারেন্স চলে এসেছে। রয়েছে যে লক্ষ্যে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্ব তথা শিক্ষামন্ত্রী ওনার নেতৃত্বে আমরা কাজ করছি। আমাদের আজকে বিচারতে হবে আমরা কোন জায়গায় ছিলাম শিক্ষা ক্ষেত্রে, আর বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। একটা সময় ছিল যখন বিদ্যালয়গুলোর ভগ্ন দশা, পরিকাঠামোর অভাব, বিদ্যালয় কোয়ালিটি এডুকেশন যেটা প্রদান করা হতো না, তুলোবাজি, কেডারবাজি, এভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নিদর্শন এবং আমাদের যোগ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমানে শিক্ষা দপ্তর যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি তার প্রতিফলন আমরা তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফলে আমরা লক্ষ্য করে ফেলছি। এবং এতে করে আমরা দেখলাম 88% বেশি হাই সেকেন্ডারিতে পাস, 86% বেশি আমাদের মাধ্যমিকে সেখানে পাসের হার। এবং এটা প্রমাণ করে যে বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো সব পাল্লা দিয়ে আমাদের রাজ্যপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটাই এগিয়েছি। আমাদের এবারকার বাজেটেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পাল্লাতে হবে। সময় ছিল যখন অল ইন্ডিয়া লেভেল সার্ভিসের পরীক্ষাগুলো আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বসতে সেখানে ভয় পেত, কারণ ভার্নাকুলার মিডিয়াম থেকে সাধারণ বিদ্যালয়গুলো থেকে এই ছাত্র ছাত্রীদের যে লেভেল অফ কনফিডেন্স সেটা তাদের ছিল না। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, সর্বভারতীয় পরীক্ষায় বসে তাদের সফলতা সেখানে বেশি কাজ করে। আজকে আমাদের যে বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ হয়েছে তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। আমাদের সদর মহকুমা যেহেতু বড় মহকুমা তাই 2টি কোচিং সেন্টার সেখানে রাখা হবে, যাতে করে নিট যারা মেডিকেল এন্ট্রান্স দিতে চাইছে, যারা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দিতে চাইছে, যেই মেন্স বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পরে, তাদের স্পেশাল কোচিং ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এটা রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে উল্লেখ করেছেন। বন্ধুরা, উদ্দেশ্য কি? যাদের রাজ্যের ছেলে মেয়েরা যারা তীরে ছিল বিগত দিনে তাদেরকে অন্ধকারের কারাগার থেকে বের করে নেয়। যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন ম্যান। শিক্ষা মানুষের সম্পূর্ণতা এনে দেয়। শিক্ষা ছাড়া কোনো অবস্থাতেই একটা জাতি এগিয়ে যেতে পারে না, একটা রাজ্য এগিয়ে যেতে পারে না, একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই আজকাল সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখবেন যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদকে উন্নত করার সমস্ত পরিকল্পনা সেই দেশগুলো, উন্নত দেশগুলো গ্রহণ করছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ গ্রহণ করছে এবং তার প্রতিফলন আমাদের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব থেকে বড় আর হিউম্যান রিসোর্স বা ম্যান পাওয়ার সব থেকে বেশি, দ্য বিগেস্ট ওয়ান, এলিমেন্টারি এডুকেশন বলুন, সেকেন্ডারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, সবগুলো যদি যোগফল করি তবে কর্মচারীর সংখ্যা 30,000-এর উপর ছাড়িয়ে যাবে। তো এই যে সংখ্যাটা আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আগামী দিনে আমাদের সরকার আমি দিশা কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমি যারা আজকে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে এই বিদ্যালয় স্থাপন হয়েছে, আমরা দেখেছিলাম গত সরকারের আমলেও যে বিল হয়েছে কিছু শিক্ষক সম্প্রদায় রয়েছে। আমরা কি দেখছিলাম, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তোয়াক্কা করা হয়নি, টেট বাধ্যতামূলক ছিল। সেই টেট বাধ্যতামূলক রক্তচোখ দেখিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন মান্যতা না দিয়ে নিজেদের মর্জি মতো ধোঁকাবাজির উদ্দেশ্যে সেখানে ক্যাডারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলোর মধ্যে। অধিকাংশ ক্ষেত্রে আমরা এমন অনেক ছাত্র শিক্ষকরা রয়েছে যাদের যোগ্যতা রয়েছিল, কিন্তু আজকে কি হলো, যারা যোগ্যতা রয়েছে তারাও বঞ্চিত হবেন, আর যারা দোকাজি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারাও বঞ্চিত হবেন। যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 26,000 টিচারকে সুপ্রিম কোর্ট সেখানে টার্ন করার নির্দেশ দিয়েছে। আমাদের কাছে 10,000 বহু জটিল বিষয় ছিল। আমাদের সরকার আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। কারণ শিক্ষা মেরুদণ্ড, জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি, শক্তিশালী রাখতে না পারি, সাবলীল রাখতে না পারি, তবে জাতি এগিয়ে যেতে পারে না, দেশ এগিয়ে যেতে পারে না, রাজ্য এগিয়ে যেতে পারে না। আজকে তাই টেটের মাধ্যমে গত পরশু দিনও মাননীয় মুখ্যমন্ত্রী 228 টাকা দিয়ে করেছেন। ট্রান্সপারেন্ট পদ্ধতি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে, অফারিং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের। আবার সেটা নিয়েও অনেকে কথা বলেছে যে মুখ্যমন্ত্রীরা কিভাবে অফার দিতে পারে।
আমরা যোগ্যতার নিরীক্ষে সব নিয়োগের মাধ্যমে আমরা অফার করছি। আমরা দল করে অফার বিলি করি না, বা এই সরকার মোদী সরকার বা মাননীয় মানিক সরকার দল করে কখনো অফার বিলি করে না। তাই প্রতিটি চাকরির ক্ষেত্রে সচল হয়েছে বলেই কোনো কোর্ট কেস হচ্ছে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না, অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না। এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে আমাদের সচেতনতাকে ত্রিপুরা রাজ্যে যোগ্যের জন্য আমরা সরকারি চাকরির ব্যবস্থা করবো প্রতিটি দপ্তরের মাধ্যমে। আজকে ভাষা এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা সেটা খুশি দেখেছি। প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়ার যিনি ইনচার্জ সুনীত সরকার মহোদয়। আপনারা জানেন যে গত 30 এপ্রিল 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত আমাদের মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল 21 সালে 2021 সেই সেন্সাস যে ডিউ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই সাল পর্যন্ত যে আমাদের জনগণনা সেই কাজটাই ব্যাহত হয় মহামারীর কারণে। কিন্তু মাননীয় কেন্দ্রীয় সভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা আপনি ঘোষণা করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি 2000 কথা আপনারা দেখেছেন যে 22 এপ্রিল যে অঙ্কিত যে উগ্রতার দ্বারা পেহেলগাঁওয়ে ভারতীয় আমাদের টুরিস্টরা রয়েছেন, পর্যটকরা রয়েছেন, তাদের নিহত হয়েছে। এবং পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আর মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, দেখেছেন যে এই বিষয়কে কোনো রকম দূষিতে দেখা হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ আমাদের এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে পাকিস্তানের সঙ্গে যা নিয়ম সেই কাজই ওনারা করছেন। এবং আমার বিশ্বাস আজকে এই যারা উগ্রপন্থার সঙ্গে জড়িত ভারত মোদীজি নেবে, বিগত দিন দেখেছি তার প্রতিশোধ নেওয়া হয়, বিশ্বাস প্রতিশোধ নেওয়া হবে। তার জন্য বিরাট পদক্ষেপ যা নেওয়ার সেটা করছেন। সর্বদলীয় বৈঠকও আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে আমাদের অমিত শাহজি, রাজনাথ সিংজি ওনারা সর্বদলীয় বৈঠক করেছেন এবং সমস্ত রাজনৈতিক দল সব কিছুর ঊর্ধ্বে উঠে এই উগ্রপন্থার বিরুদ্ধে তীব্র ধিক্কার যাচ্ছে, নিন্দা জানিয়েছে। এবং আগামী দিন যে আমাদের যে পদক্ষেপ নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রী তার প্রতিশোধ নেবেন, সেটা পরিষ্কার হয়েছে। যেটা আপনি বলছেন এই কাস্টিজম সেন্সাসের বিরোধিতা করেছে। বিহারে যদি দেখি, বিহারে একটা সময় এই কাস্ট সেন্সাসের উপর সময় তার সার্ভের কাজ করেছিল এবং সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শাহজি বিভিন্ন পরিষ্কার এই বিজেপি এই যে কাস্ট সেন্সাস তার পক্ষে কথা বলেছিল। এবং সময় এই যে আমি তো মূল লক্ষ্য বললাম যে কাস্ট কেন দরকার, সেন্সাস এই কারণে দরকার যে আমাদের যে মূল যে আমরা সবকা সাথ সবকা বিকাশের আমরা দেখি, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারি সুযোগ সুবিধা উঠে দেওয়া। এই যে সেন্সাসের মাধ্যমে সরকারের কাছে তথ্য প্রকৃত তারা অর্থনৈতিক ইতিমধ্যে আমরা জানেন যে প্রারম্ভিকে বলে যে 10% ইকোনমিলেই যারা ব্যাকওয়ার্ড তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। এরন্তরে আলোকযুক্ত হয় যে কোন জাতি গোষ্ঠী কতটা দুর্বলতা, তাদেরকে প্রকৃত সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে স্রোতে দিয়ে আনা, আর্থিকভাবে এবং সরকারি সহযোগিতাতে পৌঁছে যায়। তারপরে এইটা একটা বিশাল পদক্ষেপ বলে আমি বিশ্বাস করি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 18 সেপ্টেম্বর 2024 এই প্রসঙ্গে এই বিষয়ে এই যে সেন্সাস করানো ঘোষণা করেছিলেন এবং 20 এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয়। আমরা জানি যে 1991 সন থেকে 2011 পর্যন্ত প্রতিবার যতবার সেন্সাস হয়েছে তখন জাতি এবং তথ্য হয়েছে, কিন্তু ওবিসি সেই সময় ওবিসি জাতিকে বাদ দেওয়া হয়তো, কিন্তু এটা নতুন করে ওবিসি সম্পর্কেও সেই জনগণের যে তথ্য সেই তথ্য মানে তাদেরকে সংযোগ করা হয়েছে। আমি আরও আপনাদের এই ঐতিহাসিক সের জন্য আমি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাই। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 20 আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে আমাদের যে ডেভেলপমেন্ট, উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন তাতে সংযুক্ত হয়, সেটা হলো হাইট করিডোর, যেটা মেঘালয় থেকে 5 গ্রাম আসাম পর্যন্ত প্রায় 61.80 কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাই করিডোর NH6 তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।
এই প্রকল্পে আমি প্রথমে বলেছি 166.80 কিলোমিটার রাস্তা সে নির্মাণ করা হবে। এটা মেঘালয়ে 44.8 এবং আসামে প্রায় 22 কিলোমিটার সেখানে রাস্তা কভার হবে। এই প্রকল্পে মোট ব্যয় 22,840 কোটি টাকা দিয়ে এটা নির্মাণ করা হবে এবং এই রাস্তা নির্মাণের পরে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলকারী যানবাহন যেটা আরো উন্নত হবে। তার ফলে রাস্তার ফলে এই করিডোর ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও আসাম বরাক উপত্যকার অঞ্চলে যোগাযোগ বিশেষ উন্নত এবং দেশের যে লজিস্টিকতা তাতে সহায়তা হবে এবং এই যে রাস্তা নির্মাণ তার ফলে ট্যুরিজম, এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম এইসব ইন্ডাস্ট্রিতেও একটা হবে বলে আমি বিশ্বাস করি। এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, এত বড় রাস্তা, এত হাই স্পিড করিডোর যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে উপহার স্বরূপ দিয়েছে, তার জন্য আমি যশস্বী প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছা এবং অনেক প্রধানমন্ত্রী লোকসভায় প্রতিশ্রুতি ছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে। তো পরবর্তী সময়ে 2011 সালে সেন্সাস হয়, সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধী কংগ্রেস এবং এই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা সার্ভে করা হবে সেই প্রতিশ্রুতি ছিল 2011 সালে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থ বিনিময়ে অসত্যভাবে এই কাস্ট সার্ভে কাজ হয়েছিল, ভুলভাল তথ্য সহ করা হয়েছিল। সেই কংগ্রেসের সরকার সেই সার্ভে রিপোর্ট সেটা কথাটি প্রকাশ করতে পারে, কারণ ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছিল। আমরা প্রকাশ করি যে কাস্ট জনগণনা অর্থাৎ সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেটা দেখা যাবে যে অতদিন আমরা এসি ছিল, এখন নতুন করে যে সংরক্ষণ যে অতি সম্প্রদায়গত তার একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত এবং মধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসসিদের সংরক্ষণ যেরকম আমাদের কেন্দ্র সরকার, আমরা মোদিজির নেতৃত্বে সরকার সমাজের অর্থনৈতিক দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভ সেটা আমাদের মন্ত্রিসভা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ যেটা অর্থনৈতিকভাবে যারা তাদেরকে তাদের রিজার্ভেশন সব ক্ষেত্রে সেটা তারা সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে। আমরা কিন্তু এটা পরিষ্কার কংগ্রেস এবং তার সহযোগী দণ্ডী জোটে এই কাস্ট সেন্সাস সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা সেটা একটা প্রয়াস সবসময় করে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের এই যে কাস্ট জনগণনা, এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছে তার মধ্যে যারা অনুন্নত, সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই জনগণের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা তার প্রয়াস এই জনগণনা এবং কাস্ট এই জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত 2047-তে ভারতের কথা চিন্তা ভাবনা করে তার একটা অত্যন্ত উদাহরণ এখানে, কারণ সমাজের সবকা সাথ সব বিকাশ অর্থাৎ সমাজ প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব, সেই কাস্ট জনগণনা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি আশা করি। দীর্ঘদিন জাতীয় জনগণনা এবং সংবিধানে যে 50% যে আমাদের উপরের সংরক্ষণ করা যাবে না, এই দুটো ডিমান্ডে দীর্ঘদিন আন্দোলন আছে এবং আমরা কংগ্রেসের সংগঠনে আমরা সম্মেলনে যেসব প্রস্তাবগুলি হয়েছে এই প্রস্তাবের মধ্যে অন্যতম হচ্ছে যে ভিত্তিক জনগণনা এবং সংবিধানের শ্রেণী পদ্ধতি সেটা সরিয়ে সংগ্রহ পদ্ধতিটাকে শ্রেণী পদ্ধতিটা সরিয়ে দেবো, এই দুটো প্রস্তাব আমাদের দেওয়া হয়। যে আমাদের কংগ্রেসের যে এসসি সম্মেলন ছিল রয়েছে, এটা আমরা জানি আমাদের সর্বভারতীয় কংগ্রেস কিন্তু আমাদের সর্বভারতীয় রাহুলজি দীর্ঘদিন ধরে সেই ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো যাত্রা, এই যাত্রার মাধ্যমে ভারতের মানুষের কাছে এই যে জনগণনা এই দাবি এবং সংগ্রাম পদ্ধতি কিভাবে ভারতবর্ষে সেই কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাট, সমস্ত ভারতের নানাচে উনি ঘুরিয়ে বেড়েছেন এবং ভারতবর্ষের মানুষকে সচেতন করেছেন। এতে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো দাবি নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা গণ আন্দোলনের সূচনা হয়েছে। আমরা দেখি এই আন্দোলনের সামনে রেখে 2024 নির্বাচন, সেখানেও দেখেছেন আমাদের দল এবং ইন্ডিয়া যে জোট, এই জোটের পক্ষ থেকে এই দুটো দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার অভিযান করেছিল। আপনারা দেখেছেন হয়তো ক্ষমতায় আসতে পারেনি,
কিন্তু ভারতীয় জনতা পার্টি এককবাদের যে সংখ্যাগরিষ্ঠ ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে। তারা যে বলেছিল 400 পাবে, সেটা ভারতের মানুষ তাদেরকে সেই রায় তাদেরকে দেয়নি। তাই আমরা দেখেছি বিগত দিনে আমাদের রাহুলজি ভারতবর্ষ পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যা ইচ্ছে তা করতে পারো, যেভাবে ইচ্ছে তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু আমাদের একটি লক্ষ্য হচ্ছে জাত ভিত্তিক জনগণনা। জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের সংবিধানের যে 50 সদস্যের পদ্ধতি, এই দুটো দাবি যতটুকু আমাদের হয় কংগ্রেস এবং আমরা ঠিক ততটুকুই যাব। যে গত অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 20 তারিখে আমি দিল্লিতে ছিলাম, আমাদের অফিস সেন্টার এক্সিকিউটিভ কমিটি মিটিং ছিল। মিটিংয়ে হঠাৎ 6টা বাজবে আনুমানিক, তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো জাতিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে। এটা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস, সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনেকে নিয়ে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেরিতে হলো যেই দল মনু সংস্কৃতি বিশ্বাস করে মনু সংস্কৃতি ভারতবর্ষে শাসন রাজ্য চিন্তা করে সেই দলের দেরিতে হলো বহুদে সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো একটা সুমুক্তি হয়েছে একজন কংগ্রেস দলের পক্ষ থেকে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যেই পরিশ্রম করে কংগ্রেসের থাকে, এই পরিশ্রম করে যারা ভারতবর্ষে করেছেন এই জাতিক জনগণনা এবং এই সেন্সাস পদ্ধতি দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আবার করবেন করেছেন একজন আমরা সশস্ত্র নমস্কার আমাদের যতটা অন্তরস্থ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জনগণনা তো হবে, কিন্তু সেটা কদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা হবে, কি কি এখানে রাখা হবে, কোন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে সরকার যাতে থাকে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সরকার পদ্ধতি, যেটা মহিলাদের জন্য সরকার করতে হবে, কিন্তু এখন নির্দিষ্ট সরকারি ছেড়ে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা হোক যে আমরা নির্দিষ্ট সময়তে এই কাজটা যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা হবে, এগুলো যা সরকার অর্থাৎ সরকার ঘোষণা দেয় এই দাবি আমরা রাখছি এবং আমরা সেটা দৃষ্টি রাখছি অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে বঞ্চিত না করতে পারে, এই সাথে মানুষের লাভ দিতে পারে, এই সরকার যাতে ভিত্তিতে আগ্রহ দেওয়ার যে চেষ্টা করছে সেটা রাখতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব এবং শ্রমজীবী মানুষ, এই যে নিচু অংশের গুলো আমরা যারা যাচ্ছি এসসি ওবিসি, তার যাতে স্বার্থ শুনতে হয় সেই একটা নজর রাখছে এবং জন্য লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আপনাদের কাছে আমাদের বক্তব্য। গত 10 বছর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি অবিরাম সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্যে ওনার দাবি ছিল আপনারা সর্বষ্টি অবিলম্বে কাজ শেষ করেন এবং মানুষের সামনে প্রত্যেকটা জাতের তফসিল জাতি, তফসিলপতি, ওবিসি, মাইনরিটি মানুষের অধিকার তার জনগণ অনুযায়ী সংরক্ষণ করতে হবে। এই নিয়ে উনি অবিরাম গত 10 বছর ধরে পার্লামেন্টের ভেতরে লড়াই সংগ্রাম করে আসছেন এবং বাইরে করে আসছেন। সেই আমরা এসসি, ওবিসি, মাইনরিটি প্রত্যেকটা ভাবে প্রত্যেক সংগ্রাম আমরা দাবিকে সামনে রেখে সংগ্রাম চালিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন পার্লামেন্টে ওনারা রাহুল গান্ধীকে নানা ক্রিটিসাইজ করেন, পার্লামেন্টকে ওনারা ঠাট্টা হাসিতে করেন, তখন সেদিন পার্লামেন্টের ভেতর রাহুল গান্ধী বলেছিলেন আমি আপনাদের আপনারা যতই আমাকে ঠাট্টা করুন, আমি কথা দিচ্ছি কংগ্রেস জাতি জনগণ পাস করবে, কিন্তু জাতি গণগণনার অর্ডার গত বছর দিয়েছে। কিন্তু হঠাৎ করে উনি 1951 সালে প্রথম কাস্ট সেন্সাস হয়, এটা নিয়মই হচ্ছে গত 10 বছর পর তাকে কাস্ট সেন্সাস করতে হয়। কিন্তু 2021 সালে উনি করোনার বাধা করে উনি কাস্ট সেন্সাস করেননি, যার ফলে বারবার পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী এবং দল বিরোধী দল আন্দোলন চালিয়েছিল। দেখা যাচ্ছে আজকে কাস্ট সেন্সাস করে উনি হেডলাইন দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি হেডলাইন দিয়েছেন যে গত দিন কাস্ট সেন্সাস হয়, কিন্তু হেডলাইন তো আপনি দেন নেই। হবে হবে আমার পূর্ববর্তী অফিস চেয়ারম্যান মনোরঞ্জন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনি হেডলাইন থাকেন তবে আপনি এডিট করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি পয়েন্ট আপনি এখানে নিয়ে আসেন। আপনি মহিলা রিজার্ভেশন নিয়ে কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কই কোনো তো রিজার্ভেশনের কোনো ফর্মুলা এখন বাই করেন। আপনি কাজের সময় বলেছিলেন 250 কোটি টাকা লাগবে 2021 সালে, করা যাবে না, কিন্তু আজকে দেখছি আপনি সেন্সাস মাত্র প্রায় 100 কোটি টাকার মতো দিয়েছেন। ভালোভাবে হবে না, আপনাকে যে বরাদ্দ যে কোটি টাকা হবে না, আপনি বিস্তারিতভাবে প্রতিটা পয়েন্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা লোক নিয়ে সব কিছু হবে কমসে কম 10,000 টাকা করুন এবং ডেডলাইন কবে করবেন আপনি এবং সবগুলি আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে অ্যাডমিশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি দাবি আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। এই পয়েন্টে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা জনগণের সামনে তুলে
না হলে এইভাবে আপনার এই জুমলাবাজি করে আসছেন। আপনার প্রত্যেকটা ঘটনা ভারতবর্ষের যে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলি, যে দাবিগুলি মানুষের আপামর জনসাধারণ সেইগুলি দায়িত্ব করার জন্য আপনি একটা ফোন দিয়ে কাজে আগামী দিন আপনার এই ফোন দিয়ে থাকবে না। আমরা করে আহ্বানের নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই চালিয়ে যাবো এবং দাবিগুলি আমাদের আর যতগুলো দাবি সেগুলো ভারতবর্ষের মানুষের জন্য প্রচেষ্টা করবো। এবং রয়েছে রামনগর স্কুলের প্রধান শিক্ষক শ্রী। আমরা পরম্পরাগত বিষয় পুষ্প শুভেচ্ছার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নিলাম। আমরা পরম্পরাগত বিষয় এবং পুষ্প শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি। স্কুল উদ্বোধন হয়ে ওখানে উপকারেছে সরাসরি অনুষ্ঠান দেখেছে সীমান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, দারুগাপড়া হাই স্কুল ইংলিশ মিডিয়াম, বরকাঠালি এই যে স্কুল, আবারও ডক্টর মানিক শাহকে করতালির মাধ্যমে এই সুন্দর মুহূর্তকে কোথায় আমরা ধরে রাখবো। যে বর্ধমান বিধানসভা আমারই যে রামনগর উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়ামে যে নতুন আমরা ভবন করি, এখানে আজকে ইনগরেশন করেছি। সিমনা বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী ওই এলাকার উনিও ওনার কথা বলেছেন যে বড় কাটালিয়া দারবাংলা হাই স্কুলের নবনির্মিত ভবন এবং বনমাল বিধানসভার যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, বিধানসভা এলাকার সুকান্ত একাডেমি স্কুল, এখানে সব যারা মন্ত্রীরা এবং বিধায়করা এখানে আছেন, এখানে উপস্থিত আছেন। এই পাশে আমরা এখানে আজকে ইনগরেশন করলাম। তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 8,70,00,000 টাকা ব্যবহার করা হয়েছে। তো 22 এপ্রিল 2025 কিছুদিন আগে আন্তর্জাতিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেখানেও আমরা 6টা বিদ্যালয়ে ফিজিক্যালি একটাতে ছিল, বাকিটা ভার্চুয়ালি ইনগরেশন করেছি। সেখানেও প্রায় 27 কোটি টাকা করে আমাদের যেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে সেখানে খরচ হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে মেইন যে আমাদের উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ, আমাদের শিক্ষা, আমাদের গুণগত শিক্ষা আমাদের দিতে হবে। আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি সেগুলো প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয়, সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে আসবে, আমরা আশা করবেন যে এই স্কুলে যখন যাবো সেখানে আমাদের যারা আছে সেখানে ভালো আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে অ্যাভেলেবল আছে। সেরকম যদি না হয় তাহলে যে ড্রপ আউটের সংখ্যা সেটা কিন্তু অনেক জায়গায় এটা দেখেছিল, আমরা সেটা আস্তে আস্তে করে আমরা অনেক নিয়েছি। কারণ এটা যদি মিউজিক না থাকে, আমি শুনে যাবো সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয় জানবো, সেই বিষয়গুলো যদি না থাকার জন্য আমরা আজকে ভাষা শুনে বলেছি। আমরা আরো চেষ্টা করি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এটার মাধ্যমে আমরা কোয়ালিটি টিচার আমরা কিন্তু এর উদ্যোগ আমরা নিয়ে করছি। আমরা পরীক্ষা আমরা আগামী দিনে নেব এবং টিচার ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টও ভালো হওয়াটা নিশ্চিত। মাঝে মাঝে আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম, অনেক সময় কোনো যদি ভালো রেজাল্ট তখন কিন্তু ক্রেডিট বস্তুটা টিচার, আবার যদি খারাপ করে তাহলেও ডিসক্রেডিট বস্তুটা টিচার। কাজেই এখানে আজকে যে 5টা স্কুল টিচার আছে, যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা পড়েছি, আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করবো, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যারা আছে সেই ধরনের সেখানে দেওয়া। আমাদের কাছে খবর আছে যে এখানে ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়াম অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যারা যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম বলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া, তাদের তাদের কমিউনিকেশনের বিষয় থাকবে সেটা অনেক সম্ভব করতে হবে। একটা জায়গায় বসে থাকলে চলবে না। এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমে নিজেকেও যেমন আপডেট করে দেয় এবং সেরকম শিক্ষা দেয় স্টুডেন্টরাও কিন্তু। আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা হবে। এখন স্টুডেন্ট কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে দেওয়া আগে একটা বইয়ের মাধ্যমে আবার যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে অনেক শিক্ষা হয় অনেক। তো সেইভাবে আমরা শিক্ষাদান করবো। স্টুডেন্টও কিন্তু টিচারদের মনে রাখবে এবং টিচার ছাড়া বায়োলজিতে আমরা অনেক টিচারদের এখন রাখি। কাজে নিজেকে যারা টিচার হয়েছে সেদিন আমি যখন বলছি যে ভগবান আপনাদেরকে সেই সুযোগ দিয়েছে, আপনারা তো আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের সত্যিকারের মানুষ তৈরি করা, দেশের নেক্সট জেনারেশন হিউম্যান সোর্স আপনার হাতে বড় সেই সুযোগ দিয়েছে। সেই সুযোগ আপনারা কিন্তু অবশ্যই সেটা ব্যবহার করবেন। আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টে যারা এতদিন ধরে অবহেলিত ছিল, দরিদ্র যারা সংখ্যালঘু শ্রেণীর যারা মহিলা
তাদেরকে এডুকেশনের মতামত আনার উদ্দেশ্যে আমরা কাজ করে চলছি। আমার বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা আছেন স্কলারশিপ মাধ্যমে আর্থিকভাবে আমরা তাদের সহায়তা করছি। সত্যি বলতে প্রধানমন্ত্রী 34 বছর পর অনেক কথাবার্তা হয়েছে শিক্ষানীতি নিয়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 34 বছর আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু ঘোষণা করেছেন। আমরাও সেই শিক্ষানীতি নির্বাচন লাগু করেছি। আমরা সবাই জানি যে শিক্ষা আমাদের যে কোনো জাতির, আমরা এখানে মেরুদণ্ডের কথা বলা হয়েছে, অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা, প্রধান সোপান। তো আমাদের কাছে কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির স্থান নেই। আমাদের যে প্রায়োরিটি সেক্টর, আমাদের প্রথমেই আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার এবং অন্যান্য সমস্ত দপ্তর। কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্টকে খাটো করে দিচ্ছি না, সবকটাই কিন্তু ডিপার্টমেন্টের সাথে গুরুত্ব দিচ্ছি। যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সদস্য বলেছেন যে আমরা সবদিকে কিন্তু এখন আমাদের এই প্যারামিটার আমরা পরিচিত হচ্ছি। এবার এখন যারা স্কুল ছাত্রীরা আছেন তারা হয়তো এইগুলো জানে না, কিন্তু ইতিহাস কোনো অবস্থায় বলা যায় না। আমাদের কাছে স্কুলে আসলাম তখন যে অবস্থা ছিল স্কুলে করে, স্কুলে গিয়ে কখন যে বোমা পড়বে আর কখন যে স্কুলে পড়াশোনা ব্যাঘাত হবে সেই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অনেক আমাদের বন্ধু, অনেক স্টুডেন্ট ছাত্র আসে ওই সময়ের যে দুর্বিষহ যে অবস্থা ছিল তারা কিন্তু গত হয়েছে। আমাদের মনে আছে ওয়ালে লেখা তো স্কুলে যখন আসতাম, কি লেখা তো লিডার্স কলেজ অ্যান্ড গ্রুপ এট রেভলিউশন। প্রভু যেসব নেতাদের কথাই সব দেখাবো এবং যার আলোচনায় কত এগুলো নষ্ট হলো তাদের চাইলে ক্লাবে পড়াবো, সবাই জানে। এখন কিন্তু সেই পরিবেশ নেই, অনেক অবস্থা করছে, সেগুলো ভুলে গেল না। এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে। আমাদের এমনও চেষ্টা করে এই